আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের স্পেশাল গাইডলাইন সেশন। আর এই সেশনে তোমাদের সবার প্রিয় নিয়াজ মোর্শেদ ভাই আমার সাথে আছেন। আর তোমরা খুব দ্রুত আজকে লাইভটিতে যুক্ত হয়ে যাও। আজকের লাইভ, আজকে পাওয়ার প্লে গ্রুপে তোমাদেরকে গাইডলাইন দেওয়ার জন্যই আমরা আজকে লাইভটি অনুষ্ঠিত করছি। আজকে লাইভে তোমরা তোমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর জানতে পারবে। অনেকের মনে হয়তো বা অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এই মুহূর্তে, কিভাবে পড়া উচিত, কি পড়বো, কি করব, পড়ায় মন বসতেছে না। সো সব কিছু উত্তর ইনশাল্লাহ আমাদের থেকে আজকে পাবে। সো সবাই বন্ধুদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও, লাইভটি কিন্তু শুরু হয়ে গিয়েছে। ওকে, সো ওয়েলকাম এভরিওয়ান। যেটা ইয়াসিন বললো যে আজকে লাইভটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট এবং অনেক ইনফরমেশন আমরা আজকে পেয়ে যাচ্ছি। তো আমি আর ইয়াসিন মিলে তোমাদের এই 22-এর যে ছেলেপান আছে আমাদের সঙ্গে অলরেডি তোমরা ট্রেন হচ্ছ, তোমাদের এখন কি করা উচিত, গাইডলাইনের যে দরকারটা আছে সেগুলো সম্পূর্ণ মিটে যাবে আজকে। যত কোশ্চেন তোমাদের আছে আমাদের কিন্তু সেই কোশ্চেনগুলো নোট ডাউন করা আছে, আমরা একে একে ওটার ভিতর দিয়ে যাবো। বিফোর দ্যাট তোমরা তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিতে হবে। আর তাছাড়াও তোমাদের মনে যদি এক্সট্রা কোনো কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমরা কমেন্ট সেকশন থেকে নেব। ভাই লাইভ কি চালু হচ্ছে দেখা যাচ্ছে? হ্যাঁ, লাইভ দেখা যাচ্ছে। ওকে, সো আমার ফোন এখনো লোডিং। ওকে, সো এখনো সবাই যুক্ত হয় নাই, মাত্র কতজন যুক্ত হয়েছে ভাই? 150 হয়েছে। ওকে, সো সবাই দ্রুত যুক্ত হয়ে যাও, সময় লস করা যাবে না। তো তোমাদের পাওয়ার প্লের ক্লাস আমাদের লাস্ট 24 তারিখ ফিজিক্স উইক শেষ হয়েছে। সো দেখা গেছে যে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি অনেকগুলো অধ্যায় তোমাদের সিলেবাসের শেষ হয়ে গিয়েছে পাওয়ার প্লেতে। সো আমাদের প্রত্যেকটা ক্লাস যারা করেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের টিচার কোয়ালিটি কেমন এবং ভাইয়ারা তোমাদেরকে কেমন পড়াচ্ছেন, কেমন গাইডলাইন দিচ্ছেন। আমার লাইভ এখন লোডিং হচ্ছে না, যে কারণে আমি কমেন্টস দেখতে পাচ্ছি না। আচ্ছা, বেশ কিছু কমেন্টস আসছে, অনেকেই সালাম জানাইছো। ওয়ালাইকুম আসসালাম তোমাদেরকে। ওয়ালাইকুম সালাম, লাভ ইউ ভাইয়া, সমাপ্তি দেবনাথ। ওকে, সো আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছ। যারা যুক্ত হয়েছে একটু বন্ধুদেরকে মেনশন করে দাও যেন তারা প্রত্যেকে আমাদের সাথে যুক্ত হয়ে যায়। সো আজকের স্পেশাল গাইডলাইন সেশনটি মূলত তোমাদের পড়াশোনায় কিছুটা ফুয়েল দেওয়ার জন্য, যে অনেকে হয়তো বা ঝিমিয়ে পড়েছো। যেমনটা আমরা দেখেছি যে আমাদের পাওয়ার প্লে গ্রুপের যে ক্লাসগুলো শুরুতে হতো সেখানে প্রায় 2500-3000 স্টুডেন্ট ছিল, বাট ধীরে ধীরে এখন আমাদের এখানে প্রায় 1200-1300 স্টুডেন্ট রেগুলার লাইভে উপস্থিত থাকো। হয়তো বা পরবর্তীতে ক্লাস অনেকে করে নাও দেখেই আমাদের ক্লাসের ভিউ পরবর্তীতে অনেক ক্রস করে। তো আমরা বিশ্বাস করি প্রত্যেকেই ক্লাসটি করে নাও। তারপরও দেখা যায় যে অনেকে হয়তো বা ছিটকে গেছো যে ভাইয়া আমার হচ্ছে না, আমি তাল মিলিয়ে চলতে পারতেছি না। সো এই আবার এইচএসসিটাও কিছুদিন পেছানো হয়েছে। সো এই মুহূর্তে আসলে আমাদের কিভাবে পড়া উচিত আর এই মুহূর্তে ভয়টাকে কিভাবে দূরে ঠেলে দিয়ে আমরা আমাদের যে ডিপার্টমেন্টাল যে সাবজেক্টগুলো, সায়েন্সের সাবজেক্টগুলো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এগুলো কিভাবে খুব দ্রুত কমপ্লিট করে A+ পাবো তা নিয়ে কিন্তু আজকে কথাবার্তা হবে। সো ফার্স্ট অফ অল আমাদের নিয়াজ ভাই শুরু করুক যে আসলে তোমাদের জন্য যে প্রথম প্রশ্নটা আমি রেখেছি, আচ্ছা, যে এখন থেকে কি পড়বো, মানে এই মুহূর্ত থেকে ভাই ওই যে ওদের যে এইচএসসি সামনে অক্টোবর মাসে 8 তারিখ ডেট দিয়ে দিছে। সো এটা হচ্ছে জুলাই মাস, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, তার মানে টানা 3টা মাস তারা পাচ্ছে। এই 3টা মাসে যদি কারো টার্গেট থাকে এইচএসসিতে আমি A+ পাবো, গোল্ডেন A+ পাবো প্রতিটা সাবজেক্টে, যেহেতু বুয়েট বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে আমাদের সায়েন্সের সাবজেক্টগুলোতে যদি 90+ মার্কস না থাকে তাহলে এখন এক্সামই দেওয়া যায় না। সো এই মার্কসটা তারা কিভাবে তুলবে, বা এখন এই মুহূর্তে তাদের আসলে কোনটায় বেশি ফোকাস করা উচিত, কি পড়া উচিত, মূল বই নাকি টেস্ট পেপার নাকি সিকিউ নাকি এমসিকিউ, সবার মাথায় ঘুরপাক খাচ্ছে। দেখা যায় যে অনেকে কি করতেছে যে ফিজিক্সের জন্য মূল বই বা টেস্ট পেপার সব বাদ দিয়ে ম্যাথমেটিক্যাল ফিজিক্স শুরু করছে, অনেকে ইঞ্জিনিয়ারিং এর জন্য ইঞ্জিনিয়ারিং ম্যাথ শুরু করছে, অনেকে মেডিকেলের আসে মেডিকেল রেটিনা ডাইজেস্ট কোশ্চেন ব্যাংক পড়ে ফাটায় ফেলতেছে। সো আসলে ওদের কি করা উচিত এই মুহূর্তে যদি এইচএসসি তে ভালো করতে চায়? ওকে, ফাইন। তো এই পয়েন্টে যদি আমি একটু উল্লেখ করি, প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের ইম্পর্টেন্ট কাজ কোনটা। পুরা তোমার এই একাডেমিক লাইফ এবং তোমার অ্যাডমিশন লাইফ এটা কিন্তু একটা প্রসেস। হ্যাঁ, এটা আজকে তুমি যে কাজটা করবে এটার ইম্প্যাক্ট তুমি পেয়ে যাবে তোমার অ্যাডমিশনের সময়, ঠিক আছে? তো আমি যেটা বলতে চাচ্ছি, যেটা ইয়াসিন অলরেডি কিন্তু বলছে, তোমরা অলরেডি জানো তুমি ইঞ্জিনিয়ার হইতে চাও, মেডিকেলে পড়তে চাও, অথবা তুমি ঢাকা ভার্সিটিতে পড়তে চাও, যেখানেই পড়তে চাও, এখানে কিন্তু একটা রিকোয়ারমেন্ট থাকে তোমার এইচএসসি নাম্বার কেমন আসছে। হ্যাঁ, এবং ইঞ্জিনিয়ারিং যারা পড়তে চাও তাদেরকে স্পেশালি বলতে পারি, গতবার কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে 93, অলমোস্ট 93% নাম্বার চাইছে।
সো এখান থেকে তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো যে দুইটা অঙ্ক যদি তুমি বেশি ভুল করে ফেলো যে কোনো একটা পরীক্ষায়, তাহলেই কিন্তু তুমি 90-তে চলে আসছো, মানে এ প্লাস পেলেও কিন্তু হচ্ছে না। হ্যাঁ এক্স্যাক্টলি। তো সেই পার্সপেক্টিভ থেকে প্রথম কাজ হবে হচ্ছে গিয়া এলিজেবল হওয়া, মানে হচ্ছে আমি নিজেকে যোগ্য করা যাতে করে আমি পরীক্ষা দিতে পারি। তার জন্য তোমাকে এইচএসসি উপরে বেস করে প্রিপারেশন নিতে হবে। সোজা কথা, এইচএসসির উপরে এখন থেকে প্রিপারেশন জোরদার করতে হবে। এখন তোমাদের কোশ্চেন হতে পারে যে সেটা ভাই আমরা এখন কি করব। সো এই মুহূর্তে খুব বেশি এক্সট্রা অর্ডিনারি প্রবলেম নিয়ে যারা সময় নষ্ট করছো তাদেরকে বলছি, তোমরা কিন্তু অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়ার জন্য আরও 4 মাস টাইম পাবা এইচএসসি পরীক্ষার পরে। তার মানে হচ্ছে এখন কাজ হচ্ছে এইচএসসি পরীক্ষা নিয়ে প্রিপারেশন না। এখন অনেকেরই ধারণা এরকম যে এইচএসসির পরীক্ষার প্রিপারেশন দিয়ে মানে অ্যাডমিশনে তেমন কিছু হবে না, একদম ভুল ধারণা। এইচএসসি পরীক্ষার যে কোশ্চেন্সগুলো আসে টেস্ট পেপারে, বা যে কোশ্চেনগুলো বিগত ইয়ারে আসছে বা কলেজগুলোতে আসছে, ওর ভিতরে চমৎকার মজার অনেক কনসেপ্ট আছে। এইগুলা যারা পারে তারাই আসলে অ্যাডমিশনে যায় কোপ আপ করতে পারে, ভালো করতে পারে। তো আমাদের এই পাওয়ার প্লে প্রোগ্রাম যেটা চলতেছে, আমি একটু বলে রাখতে চাই, যে টিচাররা পড়াচ্ছে, তোমরা তো দেখছো যে রিসেন্টলি ফিজিক্স উইক গেছে, এখন বায়োলজি উইক চলতেছে, ম্যাথ উইক যাচ্ছে, যে এবং বেস্ট টিচার প্যানেল নিয়ে যে আমরা উপস্থিত আছি এখানে, প্রত্যেকজন টিচার কিন্তু দীর্ঘদিন পড়ানোর কারণে দে আর প্রিটি মাচ ইনটু যে কোন টপিকে টাচ দিয়ে রাখতে হবে। তোমরা ক্লাসগুলো দেখো, এই যে ইয়াসিন ভাইয়ের ক্লাস দেখো, আমিও ক্লাস করাইছি, সৈকত ভাইয়ের ক্লাস দেখো, সবার ক্লাস দেখো তুমি দিবার সালার। তো দেখবা যে সেখানে টিচাররা যখন পড়াচ্ছে, যে স্টাইলে পড়াচ্ছে, কোশ্চেন ব্যাংক সলভ করাচ্ছে, সেইটা তোমাকে এখন মনে রাখতে হবে, এইটাই আমার হচ্ছে বাইবেল, এটা আমার করতে হবে। এবং পাশাপাশি যে টাচগুলো আমরা দিয়ে রাখতেছি, যে দেখবা প্রত্যেকটা অঙ্ক করাই কিন্তু টিচার ছাইড়া দিচ্ছে না যে এই অঙ্কটা শেষ তাহলে চলো আমরা অনুযায়ী, সেরকম না কিন্তু। প্রত্যেকটা অঙ্কের ভিতরে যদি কিছু এক্সট্রা জানার দরকার হয় সেটা বলে দেওয়া হচ্ছে। সো আমি এই মুহূর্তে সাজেশন দিব, তোমরা এই মুহূর্তে খুবই ব্যতিব্যস্ত না হয়ে, অস্থির হয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি না করে আমাদের এই পাওয়ার প্লে প্রোগ্রামের ক্লাসগুলি করতে থাকো, এবং রাইট টাইমে তোমাদের অ্যাডমিশনের প্রিপারেশনের জন্য যা যা কিছু দরকার হবে সেগুলো নিয়ে কিন্তু আমরা উপস্থিত হয়ে যাব। তোমরা জাস্ট ধৈর্য ধারণ করে এই সময় এটা ফলো করতে থাকো, এটা হচ্ছে আমার থেকে সাজেশন। ওকে ইয়াসিন। সো ভাই আমি যদি একটু স্পেসিফাইড করে আপনাকে একটা কোয়েশ্চেন করতে চাই, যে ভাই কিন্তু অলরেডি বলছেন যে তোমাদেরকে যখন আমরা পড়াচ্ছি, আমি যদি ফিজিক্সের কথা বলি, যে দেখো আমি ভৌত বিজ্ঞান অধ্যায় তোমাদেরকে পড়ালাম, অপবর্তনে আমাদের যেই সেন্ট্রাল ব্রাইটটা সৃষ্টি হয়, কেন্দ্রীয় চরম, তার কৌণিক ব্যবধান বা কোন তার রৈখিক প্রস্থটা কত, তাই না? সো এই ব্যাপারগুলোই কিন্তু ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে এসে থাকে। সো আলটিমেটলি যেইটা আসলে তোমার যদি মনে হয় যে না আমার এখন থেকে এক্সট্রা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে ফাটায় ফেলতে হবে, নাহলে আমার বুয়েটে চান্স হবে না, এটা কিন্তু টোটালি একটা ভুয়া কথা। তোমার যেটা করতে হবে, টেস্ট পেপারে যেইগুলো আছে, যেগুলো এইচএসসির জন্য আসলে ইম্পর্টেন্ট, সেইগুলোই কিন্তু ভাইয়া সেই কনসেপ্ট থেকে কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রশ্ন আসবে। সো যার কনসেপ্ট এইচএসসিতে ক্লিয়ার, সে ইঞ্জিনিয়ারিং কোপায় দিতে পারবে, যে কোনো অ্যাডমিশন টেস্ট সে কোপায় দিতে পারবে। সো এটাই কিন্তু ভাই অলরেডি বলছেন। সো এই জন্য কি আমার এখন ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক করতে হবে, আমার কি ডাইজেস্ট করতে হবে, আমার কি ভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি কোঅর্ডিনেটের প্রশ্ন ব্যাংক করতে হবে এই মুহূর্তে? না, এটার কোনো দরকারই নাই। এখন তোমার যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে এখন থেকে আমি কি পড়বো, এখন থেকে যেটা করা উচিত নোট ডাউন করতে পারো, যেটা করা উচিত সেটা হচ্ছে, আমি যদি ভাইয়ের কথাটা স্পেসিফাইড করে দিই, তাহলে আমাদের এই মুহূর্তে যেটা করা উচিত, প্রথমত পাওয়ার প্লের প্রতিটা ক্লাস ফলো করা, পাওয়ার প্লের প্রতিটা ক্লাস ফলো করা, পাওয়ার প্লে ক্লাস ফলো করব। অনেকে হয়তো পিছিয়ে গিয়েছো যে ভাবতেছো যে ভাইয়া আমি তো পাওয়ার প্লে ক্লাসগুলো করিনি ঠিক টাইমে, সো আমি কি করব? তাকেই আমি বলছি যে তুমি যেই অধ্যায়টায় কাঁচা, যে ভাই আমার এই যে এই অধ্যায়গুলো পড়া হয়েছে, যেই অধ্যায়গুলোতে তুমি কাঁচা, সাপোজ ধরো তুমি তাপগতিবিদ্যায় কাঁচা, একইভাবে তুমি কেমিস্ট্রির কোনো একটা অধ্যায়তে কাঁচা, বায়োলজির রক্ত সংবহন তন্ত্রতে তুমি কাঁচা। সো তুমি কি করবা, তোমার প্রথম কাজ হচ্ছে এই পাওয়ার প্লে গ্রুপে এসে ওই অধ্যায়টির নাম সার্চ করা। তো যখন তুমি তাপগতিবিদ্যা সার্চ করবা, তখন দেখবা নিয়াজ ভাইয়ের ক্লাসটি পেয়ে গেছো। তুমি ওই দিন সারাদিন, যদি কলেজ থাকে তো কলেজের পরে এসে, কিংবা যদি কলেজ না থাকে সকাল থেকে ওই ক্লাসটা করবা। ক্লাসের মধ্যে ভাইয়া যেই সিকিউগুলো করিয়েছেন, যেই কনসেপ্ট ধরে করিয়েছেন, দয়া করে আল্লাহর ওয়াস্তে তুমি ওই কনসেপ্টটা ভালো মতো দেখো, ভাইয়া যা বলছেন তার নোট ডাউন করো। এরপর ক্লাস শেষে তুমি ওই নোটটা একটু চোখ বুলিয়ে, যখন তুমি ওই তাপগতিবিদ্যা অধ্যায়ের এক্সট্রা কোনো সিকিউ সলভ করতে যাবা, তোমার কাছে সেটা পানি মনে হবে। রাইট। সো একইভাবে ফিজিক্স, একইভাবে কেমিস্ট্রি, একইভাবে বায়োলজি, একইভাবে ম্যাথ, তুমি যেই অধ্যায়গুলো সমস্যা তুমি সেইগুলো শেষ করতে পারো। আমার এই অধ্যায় সমস্যা হয়েছে, আমি এই অধ্যায় পারি না দেখে এই অধ্যায় বাদ দিয়ে দিব, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে পাওয়ার প্লে ক্লাস ফলো করা, এটাই হচ্ছে তোমার ফার্স্ট রুলস। যদি তুমি এইচএসসিতে ভালো করতে চাও, পাওয়ার প্লে ক্লাসটা ফলো করার পর
তুমি ওই অধ্যায়ে এলিজিবল হয়েছো কিনা তার জন্য তুমি কি করবা, ওই ক্লাসটা শেষ করে নোটটা রিভাইজ করে অন্য যে কোনো একটা প্রশ্ন তুমি দেখবা ওই অধ্যায়ের উপর তুমি পারো কিনা। আমি 100% শিওর যে তুমি ওটা পারবাই, কারণ আমরা এভাবেই পড়াইছি যে প্রত্যেকটা অধ্যায়ে ভাইয়া প্রত্যেকটা টাইপ আমরা টাচ করে গিয়েছি, ওইখানে একটা সূত্রও নাই যে সূত্রটা আমরা টাচ করিনি। ওই সূত্রের অ্যাপ্লাইড, ওই সূত্র দিয়ে কত বড় ম্যাথ আসতে পারে, কেমন ম্যাথ আসতে পারে, সবগুলো আমরা দেখিয়েছি। সো আলটিমেটলি কিন্তু তোমার এইভাবেই অধ্যায়গুলোর ল্যাকিংস গুলো শেষ হয়ে যাবে। সো এই কাজটা এখন তোমার ফার্স্ট অফ অল করণীয়। সো সেকেন্ড কাজটা কি? সেকেন্ড কাজ হচ্ছে পাওয়ার প্লের ক্লাসগুলো করার পর এক্সট্রা সিকিউ এমসিকিউ সলভ করা, এক্সট্রা সিকিউ এমসিকিউ সলভ করা, সিকিউ এন্ড এমসিকিউ সলভ করা। অ্যান্ড আমি যেটা থার্ড কাজটা বলবো সেটা হচ্ছে যখন তুমি পাওয়ার প্লের ক্লাসটা ফলো করলা, নোটটা চোখ বুলাইলা, এরপর তোমার যে পাঠ্য বই আছে সেই পাঠ্য বইটা একবার রিভাইজ করো, পাঠ্য বইটা অন্তত একবার রিডিং করে যাও, দেখবে যে সব সহজ লাগতেছে। যে এই যে কার্নোট সাইকেল, সাপোজ পাঠ্য তুমি কার্নোট সাইকেল জীবনও পড়ো নাই, হ্যাঁ, তো নিয়াজ ভাইয়ের ক্লাস দেখলাম, নিয়াজ ভাইয়ের ক্লাসে কিন্তু কার্নোট সাইকেলের অনেক ম্যাথ করানো হয়েছে, কনসেপ্ট বোঝানোর সাথে সাথে যে বোঝানো হয়েছে যে সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপের সংকোচন, সেইগুলো বোঝানো হয়েছে। তো তুমি যখন বইটা রিডিং করবা থার্ড স্টেপে, দেখবা যে এগুলো তোমার কাছে খুব সহজ মনে হচ্ছে, কারণ এগুলোর রিলেটেড অলরেডি অ্যাপ্লিকেশন তুমি করে আসছো, এগুলোর রিলেটেড তুমি অলরেডি ক্লাসেই পড়ে আসছো। সো এভাবে আমাদের এখন থেকে এভাবেই পড়তে হবে। কি পড়বো? পাওয়ার প্লে ক্লাসগুলোতে যা পড়ানো হচ্ছে, যারা একদম হতাশ তারা এই ক্লাসটা এই স্টেপটা ফলো করো, ভালো কিছু আসবেই। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। সো আমি যদি একটু ম্যাথমেটিক্সের জন্য কাউকে জিজ্ঞেস করতে চাই যে ম্যাথমেটিক্সে কিভাবে পড়া উচিত, অনেকে ম্যাথের সিলেবাসটা অনেক বড় আমরা জানি। সো শুভ ভাই আমাদের সামনে আসছে, তো নিয়াজ ভাইকে একটু বসতে বলবো, ভাইয়ের সাথে আরো কথা আছে। সো প্রথম কথা যে ভাই আমরা তো বললাম যে ফিজিক্স কিভাবে পড়বে, আর বায়োলজি ওদেরকে এমনভাবেই নেওয়া হয়েছে, বায়োলজি বারবার বলা হয়েছে যে বায়োলজি ক্লাস ফলো করলেই এনাফ। তো ম্যাথ কিভাবে পড়া উচিত এই মুহূর্তে, মানে এইচএসসিতে আমি যদি ম্যাথে 100-এ 100 পেতে চাই, 100-এ 95 পেতে চাই, তাহলে এই মুহূর্তে ম্যাথ আমার কিভাবে পড়া উচিত? একদম বইয়ের লাইন টু লাইন পড়বো, বইয়ের লাইন টু লাইন ম্যাথ করবো, বইয়ের লাইন টু লাইন ম্যাথ করতে করতে আমার 3 বছর চলে যাবে, কি করতে হবে? কিছু করতে হবে না। যারা আসো স্টুডেন্ট সবাইকে আসসালামু আলাইকুম। আর আমাকে ইয়াসিন ডাকলো একটা সুন্দর একটা প্রশ্নের জন্য, যেটা তোমাদের এখন অনেকেরই হচ্ছে ম্যাথে সমস্যা থাকে। তো ম্যাথ আসলে ওই লাইন টু লাইন, আমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যেরকম আমরা লাইন টু লাইন পড়ে থাকি, বাট ম্যাথ ওই রকম লাগে না, ফিজিক্সেও লাগে না, বাট ম্যাথে তো একেবারেই লাগে না। ম্যাথের ক্ষেত্রে আমাদের যে কনসেপ্টগুলো, সেই কনসেপ্টগুলো যদি থাকে ঠিকমতো তাহলেই হয়। তো আমি যদি বলি যে কিভাবে পড়বা তোমরা, তাহলে সেটা আমরা ক্লাসে যেভাবে পড়াচ্ছি মূলত ওইভাবেই পড়তে হবে, পাশাপাশি এক্সট্রা কিছু কাজ করতে হবে। দেখো আমরা কিন্তু তোমাদেরকে বইয়ের ভিতরে যেভাবে সাজানো আছে, 1 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্ক, বা একটা চ্যাপ্টারের ভিতরে এতগুলো অঙ্ক আছে, 35টা অঙ্ক, আমরা কিন্তু ওই রকমভাবে করাচ্ছি না। আমরা ওই 35টা অঙ্ককে টাইপ ভিত্তিকভাবে আলাদা আলাদা করে দিচ্ছি, দেন হচ্ছে তোমাদেরকে আমরা পড়াচ্ছি। তো আমার মোট কথা হচ্ছে একটা চ্যাপ্টারে 35টা অঙ্কের যদি 6টা টাইপ থাকে, এই 6টা টাইপটার কনসেপ্ট তুমি পারো কিনা এটা হচ্ছে ফ্যাক্ট। 35টা অঙ্ক পারো নাকি না পারো এটা ব্যাপার না, 6টা টাইপের কনসেপ্ট যদি তুমি পারো তাহলে তুমি অন্যান্য অঙ্কগুলোও তুমি অ্যাটেম্প করতে পারবা। ফার্স্ট অফ অল আমার যেটা করতে হবে, এই কনসেপ্টগুলো জানতে হবে। আমরা প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু এভাবেই পড়াচ্ছি যে একটা চ্যাপ্টার যখন শুরু হয় কী কী কনসেপ্ট আছে, কনসেপ্ট পড়াই, দেন হচ্ছে ম্যাথ করাই। এটা একেবারে ক্লিয়ার থাকতে হবে, প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, রেদার দেন এ সিঙ্গেল প্রবলেম। দেন হচ্ছে তোমরা হচ্ছে প্র্যাকটিস করবা, কারণ প্রবলেম প্র্যাকটিসের হচ্ছে বড় কিছু নাই। এখন প্রবলেম প্র্যাকটিস করতে যেয়ে তোমরা আবার অনেক দূরে দূরে চলে যাও, একেবারে জিআরই বিগ বুকে চলে যাও তোমরা হচ্ছে ম্যাথ সলভ করতে যেয়ে, এগুলো কিছুই করা লাগবে না। শুধুমাত্র তোমাদের যে ম্যাথ বই আছে, পাঠ্যপুস্তক বই আছে, ওইটাই সলভ করতে হবে। ওইটার ভিতরে তুমি যদি প্রথমে তোমার বেশি দুর্বলতা থাকে, তাহলে যেগুলো অনেক বড় বড় বোর্ড তোমরা দেখতেছো, অনেক বড় বড় শাল দেওয়া, ওইগুলো আমরা সবাই বুঝতে পারি এটা ইম্পর্টেন্ট, ওইগুলো সলভ করো। আমরা যে অঙ্কগুলো বলতেছি এগুলো সলভ করো। মোট কথা কনসেপ্ট ক্লিয়ার করবা, ম্যাথ প্রবলেম প্র্যাকটিস করবা, এটা থেকে আর অন্য কোনো ওয়ে নাই ভালো করার। তো এখন যেহেতু বোর্ড এক্সামগুলোকে ফলো করো, ওই বুয়েটের প্রশ্ন সলভ করার কোনো দরকার নেই আপাতত। যখন আবার তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করবা তখন হচ্ছে ওইগুলো নিয়ে আলোচনা করবা। সো আমি যদি ফাইনালি বলি 2 কথা, 1 নম্বর কনসেপ্ট ক্লিয়ার করবা, 2 নম্বর প্র্যাকটিস করবা। সো তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও যে ভাইয়া আমার এই প্রশ্নটা আছে, আমি এইখানে ল্যাকিংস আছে, আমি এটা কিভাবে দূর করতে পারি। সো ইউ ক্যান কমেন্ট ইউর কোয়েশ্চেন। সো আমরা যদি আমার মনে যে কোয়েশ্চেনটা আসছে পরবর্তীতে, যেই প্রশ্নটা স্টুডেন্টের মনে ঘুরপাক খায় যে কিভাবে পড়বো, তা নিয়ে কিন্তু অলরেডি আমরা আলোচনা করেছি একটা কোয়েশ্চেনের মধ্যেই।
তারপরেও যদি সবাইকে স্পেসিফাই করে কিছু বলতে বলি যে কিভাবে পড়বো, মানে স্ট্র্যাটেজিটা কি হবে, সারাদিনে আমি বইটা ধরলাম, আমার স্ট্র্যাটেজিটা কি হবে, অলরেডি বলছি আমি, তারপরও আচ্ছা, এক্ষেত্রে আসলে টাইমটা নির্ভর করে যে আমি কখন পড়তেছি, মানে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে না পরীক্ষার একটা নির্দিষ্ট সময় আগে, বা ফেজগুলো নির্ভর করে। তো আমি যদি মনে করি আমার একবার রিভাইজ হয়ে গেছে, তখন আমার পড়ার ধরনটা হয়তো বা অন্যরকম হতে পারে। আর আমার যদি মনে করি না আমি ভাই এখনও কিছুই পারি নাই, এখনও কিছুই পড়া হয়নি, তাহলে আমার পড়ার ধরনটা আসলে অন্যরকম হবে। তো দিনে একটা নির্দিষ্ট সময় তুমি টার্গেট না করো, ওই যে অনেকে রুটিন করে না যে 5টা থেকে 6টা ফিজিক্স, 6টা থেকে 7টা ম্যাথ, এই ধরনের রুটিন করার দরকার নেই আমার মতে। তোমরা যেটা করতে পারো যে তোমার রুটিনটা একটা ফিক্সড ঘন্টা থাকবে, 6 ঘন্টা পড়বো আমি, তো তুমি আজকে 6 ঘন্টা পড়বা, এটা যে কোনো সময় হোক যেভাবে হোক এটা ফিল আপ করবা। আর পরের দিন টার্গেট করো যে 6 ঘন্টা 1 মিনিট পড়া, 1 মিনিট বাড়াও তোমার পড়াটা, এটা তোমার নিজের জন্য এটা ভালো হবে। বাট কোনো দিন যদি মানে তোমার কভার না হয়, 5 ঘন্টা পড়া হলো, পরের দিন আবার ট্রাই করো 7 ঘন্টা পরে সেটা কভার করতে। বাট পড়ার একটা নির্দিষ্ট একটা সময় তোমার মাপতে হবে এবং সেই অনুযায়ী তোমার পড়তে হবে, ও সেই সময়টা তোমার প্রয়োজনের উপর নির্ভর করে যে তোমার প্রিপারেশনটা এখন কোন পর্যায়ে আছে। বাট পড়াশোনা করতে হবে, যে সিকোয়েন্সে আমরা তোমাদেরকে পড়াচ্ছি সেই সিকোয়েন্সে পড়তে হবে। ওকে, সো পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে অ্যাডমিশন প্রিপারেশন কি শুরু করা উচিত, এই প্রশ্নটা আমার নিয়াজ ভাইয়ের কাছে থাকবে। সো তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি সেই কোশ্চেনগুলো মনে মনে নোট ডাউন করে নিয়ে ওকে, শিওর। তো আমি আসলে 2-1টা কোশ্চেন দেখলাম তোমাদের কোশ্চেন থেকে, তো এই কোশ্চেনটা তো অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আনসার দেওয়ার আগে ওই 1-2টা কোশ্চেনে আমি একটু ছোটো করে বলে দিই। যেমন তোমাদের একটা কোশ্চেন এরকম আছে যে ভাই ক ক্ষয়ের জন্য কি করব, এটা নিয়ে কিন্তু অলরেডি হচ্ছে ইয়াসিন একবার বলছে, আমি আরেকবার একটু ক্লিয়ার করে দেই ব্যাপারটা। ক খ কোশ্চেনের 75% কোশ্চেন তুমি গ ঘ পারলে এমনিই পারবা, এটা হচ্ছে কথা। গতে যদি একটা অঙ্ক থাকে শক্তির সংরক্ষণশীলতার নীতি, তুমি দেখবে কতে কোশ্চেন থাকে শক্তি সংরক্ষণশীলতার নীতি বলতে কি বুঝো। তো ব্যাপারটা হচ্ছে গ ঘ করলে 75% ক খ পারবা। এরপরে 25%-এর জন্য কী করবো, 25%-এর ভিতরে মনে রাখবা সম্পূর্ণ তুমি কখনোই পারবা না, 20% পারবা, 5% বাদ দিতে হবে। হ্যাঁ, তো ওই 20% পারার জন্য যেটা বলছিল ইয়াসিন 3 নাম্বার পয়েন্টে, তোমাকে কিন্তু বইটা একবার রিডিং দিতে হবে। পড়ালেখা এমন একটা প্রসেস যেটা নিজেকে অর্জন করতে হয়। টিচার তোমাকে আগুন জ্বালায় দিতে পারে, টিচার তোমাকে বার্ন করা শুরু করে দিতে পারে, বাট ওই আগুনটা কতক্ষণ জ্বলবে এটা ডিপেন্ড করে তুমি কতক্ষণ ধরে রাখো আগুনটারে, রাইট? তাহলে ওই জিনিসটা তোমাকে করতে হবে, বইটা একটু রিডিং দিতে হবে, কথা তুমি তাহলে পেরে যাবা। এখন আসো যে বড় কোশ্চেনটা এখানে আছে, ইয়াসিন যেটা বললো যে অ্যাডমিশনের প্রিপারেশন কি শুরু করা উচিত। অ্যাডমিশনের প্রিপারেশন তোমার শুরু হয়ে গেছে আজ থেকে 1 বছর আগে। তুমি হয়তো অনেকেই বুঝতে পারছো না, অ্যাডমিশনের প্রিপারেশন এরকম না আজকে থেকে শুরু হইলো, এটা শুরু হয়েছে যেদিন থেকে তুমি ইন্টার পড়া শুরু করছো, ওই দিন থেকেই তোমার অ্যাডমিশনের প্রিপারেশন শুরু হয়ে গেছে। এই প্রিপারেশন আস্তে আস্তে করে আরও বেশি ঘন হবে, আরও বেশি গভীর হবে। সো গভীর একদম হয় কোন সময়, এইচএসসি পরীক্ষার পরে যায়, এইচএসসি পরীক্ষার পরে যখন যে ফাঁকা টাইমটা থাকে ওই সময় অ্যাডমিশন নিয়ে বেশি কাজবাজ হয়। তো তোমাদের আসলে শুরু করা উচিত কিনা সেটা মানে কি, আমাদের ভর্তি কখন হইতে হবে, কখন আসলে একটা প্রোগ্রাম লঞ্চ হবে। বলতেছি এই মুহূর্তে তোমাদের এক্সাম কিন্তু টাইম ফিক্স না, এক্সাম একটু সরে যাচ্ছে, রাইট? তাহলে তোমরা এই মুহূর্তে কেউ মানে বিশ্বাস তো তোমার করতে হবে। প্রথম কথা, আমরা যারা টিচার কথা বলতেছি আমাদের উপরে যদি তোমাদের পূর্ণাঙ্গ বিশ্বাস না থাকে তাহলে কিন্তু একটা কথাও তোমার জীবনে আসলে কাজে লাগবে না, এটা হচ্ছে প্রথম কথা। হ্যাঁ, সেকেন্ড কথা হচ্ছে এই মুহূর্তে অ্যাডমিশন নিয়ে এক্সট্রা চিন্তা করার কিছু দরকার নাই। তোমাদের যখন বেস্ট টাইম হবে তখন আমরা এই বন্দি পাঠশালা থেকেই তোমাদের এই গ্রুপে যারা আছো সবাইকে জানাই দেবো। এখন ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন, এখন অনেকে যেই সমস্যাটা হয় এই মুহূর্তে এসে, মানে আমি যখন ওদের স্টেজে ছিলাম আমার টার্গেট ছিল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়া। সো অনেকের মানে হচ্ছে এই মুহূর্তে এসে এই প্রশ্নটা মাথার মধ্যে আসে যে ভাইয়া আমার সামনে তো অনেকগুলো কোচিং, যেখানে মানে আমার বাসার সামনে একটা কোচিং, ওইখানে আর একটা কোচিং, আমি আব্বু আম্মু এখন আমাকে ভর্তি করায় দিতে চাচ্ছে, কোচিং এ অফার আছে, সো আমি কি এই কোচিং এ ভর্তি হব কিনা, বা আমার এখন থেকেই কোচিং এ ভর্তি হওয়া উচিত কিনা, বা আমি কোথায় ভর্তি হব, সেই প্রশ্নটার উত্তর কি হতে পারে? আচ্ছা, এইটা একটা চমৎকার কোশ্চেন। প্রথম কথা হচ্ছে যে স্টুডেন্ট মানে অনেকে কিন্তু ভাইয়া বিপথে চলে যায় এইভাবে। হ্যাঁ, রাইট। যে দেখা যায় যে একটা মানে হচ্ছে ভুল এখানে একটা ভুল সিদ্ধান্তই কিন্তু তাদেরকে অনেক নিচে অনেক তলিয়ে দিতে পারে। এক্স্যাক্টলি। সো এখানে তাদের রাইট ডিসিশনটা কিভাবে নেওয়া উচিত? এক্স্যাক্টলি। এখন এই কোশ্চেনটা কিন্তু খুব সুন্দর কোশ্চেন, এবং একটা জিনিস তোমাকে অবশ্যই জানতে হবে, যে স্টুডেন্ট কোথায় পড়তে হবে এইটা নিজের থেকে বুঝতে পারবে না সেই স্টুডেন্ট অ্যাডমিশনে তেমন কিছু করতে পারবে না, এটা হচ্ছে মেইন কথা। এখন কোথায় পড়তে হবে, দেখো একটা জিনিস মনে রাখবা যে অনেক অপশন তোমার সামনে খোলা থাকবে। এখন অপশন তুমি ব্লাইন্ড ফলোয়ার হইতে পারো, অন্ধ, যে জাস্ট তাল মিলে আমি এক জায়গায় ভর্তি হয়ে গেছি, এটা হইতে পারে। আরেকটা হচ্ছে নিজের বুদ্ধি দিয়ে বিবেচনা করে ভর্তি হতে পারো। তোমাদেরকে এতটুকু বলা যেতে পারে, তোমাদের এই পাওয়ার প্লে গ্রুপে যে টিচার প্যানেলটা নিয়ে আমরা উপস্থিত আছি, দিস ইজ দ্য বেস্ট টিচার প্যানেল ইউ ক্যান এভার হ্যাভ। এই কথাটা বলার আগে কিন্তু আমি 2বার ভাবতে হয় না, কজ এইখানে প্রত্যেকজন টিচারও কিন্তু ইনক্লুডেড আছে। আমি যার ক্লাস করছি বুয়েট অ্যাডমিশনের সময়
পার্থ ভাই কিন্তু তোমাদের ক্লাস নিচ্ছে, ইকবাল ভাই সেও কিন্তু তোমাদের ক্লাস নিচ্ছে। আমি দীর্ঘ 8 বছর যাবৎ পড়াচ্ছি ইঞ্জিনিয়ারিং বিভিন্ন জায়গাতেই, আমি তোমাকে ফ্র্যাঙ্কলি বলতেছি, সেখান থেকে সেই এক্সপিরিয়েন্সটা এনে কিন্তু আমি তোমাদের সামনে উপস্থিত হচ্ছি। তাই তোমরা যখন দেখতেছো যে এত পাওয়ারফুল ভাইয়েরা, ডেডিকেটেড ভাইয়েরা একত্রে আছে, আর নিশ্চয়ই তোমার আরেকটু জাজমেন্ট করার দরকার হলে একটু খবর লাগাই দেখতে পারো। ওকে, তো কেন বলছি যে যখন তুমি তাদের সম্পর্কে জানাই কিন্তু সাফিসিয়েন্ট না। এখন জানছি সে অনেক ভালো পড়ায়, দেখি তো ভাই কী পড়ায়, সবার ক্লাস কিন্তু তুমি দেখতে পাচ্ছ। আরও 10টা জায়গায় যাও, তুমি ক্লাস দেখে আসো, তারপরে তুমি ডিসিশনটা ইনশাল্লাহ তোমারটা তুমি পেয়ে যাবা। এতটুকু তোমাদেরকে জাস্ট এটা এই কারণেই বলা যেন, তো দেখো পাওয়ার প্লে প্রোগ্রামটা ছিল আমাদের একটা ড্রিম প্রোগ্রাম, যেখানে আমরা চেয়েছিলাম যে 5,000-7,000 স্টুডেন্টকে আমরা পড়াবো। বাট এখানে আসলে রেকর্ড ব্রেক হয়েছে। বলতে বাংলাদেশে মনে হয় আমাদেরই একটা মানে এই একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামে অ্যাট এ টাইম তোমরা 12,000 স্টুডেন্ট পড়তেছো। সো তোমাদেরকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। সো আমরা চাই যে তোমরা তোমাদের ডিসিশন অলওয়েজ যেন রাইটটা নিতে পারো, মানে সঠিক ডিসিশন নিয়ে সঠিক জায়গায় তোমার স্বপ্নটাকে যেন তুমি ছুঁইতে পারো, এটাই আমাদের চাওয়া। আর এই চাওয়া থেকে তোমাদেরকে জাস্ট এটুকুই বলবো, যে কোনো ডিসিশনই নাও, এই সময় এসে অনেকেই অনেক জায়গায় দৌড়াবা, অনেকে দেখবা যে তোমার ফ্রেন্ড এক জায়গায় ভর্তি হয়ে গেছে, তোমারও মনে হবে না আমার ফ্রেন্ড ভর্তি হয়েছে, আমি কেন পিছিয়ে থাকবো। তুমিও দেখবা যে 15-20 হাজার টাকা খরচ করে কোথাও ভর্তি হইলা, হওয়ার পর তুমি 2 দিন ক্লাস করে এমন হতাশ হইলা যে তোমার মনে হলো যে এই পাওয়ার প্লেতে যে ভাইয়ারা 599 টাকায় পড়াইতো ওইটা যে কত ভালো ছিল। তো হতাশার ঠেলায় তোমার যে 20,000 টাকা শেষ হয়ে গেছে, তুমি তো মধ্যবিত্ত পরিবারের সন্তান, তুমি তোমার বাবা মাকে যে বলতে পারতেছো না যে বাবা আমাকে আরো 5,000 টাকা দাও, আমি কোথাও ভর্তি হই। সো দেখা গেল যে তুমি ওই 20,000 টাকা ভর্তি হইছো, তুমি হতাশায় তুমি যতটুকু পড়াশোনা পারতা তাও তুমি ছাইড়া দিলা। সো ব্যাপারটা যেন তোমার সাথে এমন না ঘটে, দ্যাটস ওয়াই আমরা চাই যেন সঠিক গাইডলাইনের ভেতর দিয়ে তোমরা যাও। সো তোমাদের উচিত এমন কোথাও যাও, আমি বলছি না যে আমাদের এখানেই আসো, তোমাদের উচিত এমন কোথাও, যদি তুমি চাও যে এখনই অ্যাডমিশনে আমি এনরোল করে থাকবো, অ্যাডমিশনে কোথাও ভর্তি হবে, আমার ইঞ্জিনিয়ারিংটাকে আমি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবো, তো তোমার যদি ইচ্ছে হয় যে না ভাইয়া যে আমার এই প্রিপারেশনটা নেওয়া উচিত, তাহলে তুমি যাচাই করে কার ক্লাস মানে হচ্ছে তার ক্লাস দেখেছো কিনা, যেখানে ভর্তি হচ্ছ সেখানে ক্লাস সম্পর্কে তোমার আইডিয়া আছে কিনা সেটা জেনে অবশ্যই ভর্তি হয়েও। এটাই হচ্ছে তোমাদের কাছে আমার চাওয়া, কারণ তোমার স্বপ্ন শ্যাটার্ড হোক একটা ছোট্ট ডিসিশনের জন্য, ছোট্ট একটা রং ডিসিশনের জন্য, সেটা আমরা কখনোই চাইবো না। সো অ্যাডমিশন প্রিপারেশন শুরু করা উচিত কিনা, যেহেতু অক্টোবরে তোমাদের এক্সাম দিয়েছে, এইচএসসি এক্সাম, ভাই অলরেডি বলছেন যে আমরা যা পড়াচ্ছি এটাই কিন্তু তোমার অ্যাডমিশন প্রিপারেশন একটা করে একটা ইটের মতো করে ঘুরতেছে। আমরা যখন এই যে একটা দালান, মানে এটা হচ্ছে ফাউন্ডেশন দিচ্ছি তোমাদেরকে, আমরা পাওয়ার প্লেতে তোমাদেরকে যা পড়াচ্ছি এটা হচ্ছে পাইলিং করা, ঠিক এরপর তোমাদেরকে আমরা এইচএসসির পরপরই একদম দালান, পারফেক্ট দালান হিসেবে গড়ে তুলবো, যেন তোমরা বাংলাদেশের যে কোনো একটা ইউনিভার্সিটিতে তোমার পছন্দের ইউনিভার্সিটিতে তুমি প্রবেশ করতে পারো। সো এই জন্য তোমাদেরকে আমার বলা এটাই যে অলওয়েজ আমরা সঠিক ডিসিশনটা নিব এবং জেনে বুঝে ডিসিশনটা নিব। তোমাদের পাওয়ার প্লেয়ার ভাইয়াদের ক্লাস যদি ভালো থাকে, নিঃসন্দেহে ভাইয়াদের যেই অ্যাডমিশন প্রোগ্রাম আছে সেখানে তুমি ভর্তি হয়ে যেতে পারো। অক্টোবরের 8 তারিখ যেহেতু এইচএসসি, সো এই মুহূর্তে আলাদা করে অ্যাডমিশন প্রিপারেশনের জন্য চিন্তা না করে পাওয়ার প্লের ক্লাসগুলো করতে থাকো, এগুলোই তোমার অ্যাডমিশন ফাউন্ডেশন ক্লাস। সো এই ক্লাসগুলো করতে থাকো, ধীরে ধীরে করতে থাকো এইচএসসি পর্যন্ত তোমাদের সাথে আমরা আছি, এইচএসসির শেষ পর্যন্ত পাওয়ার প্লেতে তোমাদের সাথে আমরা আছি। তোমাদের যে কোনো ধরনের প্রতিকূলতায় তুমি এক্স্যাক্টলি, আমি আসলে তোমাদের একটু নিশ্চিন্ত করে বলতে চাই যে তোমরা যারা পাওয়ার প্লেতে আসছো, 22 ছেলেবান যারা আসছো, তোমরা নিশ্চিন্তে থাকো। তোমরা হয়তো অনেকে ভাবতে পারো আচ্ছা এরপরে আমার কি করতে হবে, এটা আমার ডিসিশন নিতে হবে বা আমার প্যারা হবে, কোনো টেনশন নাই, তোমাদের দায়িত্ব কিন্তু আমরা নিয়েছি। এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত কী করতে হবে সব তোমাদেরকে বুঝাই দেওয়া হবে ক্লাস বাই ক্লাস। অ্যাট দ্য সেম টাইম এরকম গাইডলাইন সেশনগুলো থাকবে এবং অ্যাডমিশনের জন্য কী করা উচিত, কখন ভর্তি হওয়া উচিত, সব টেক কেয়ার কিন্তু আমরা বন্দি পাঠশালা থেকে তোমাদেরকে দিচ্ছি। দ্যাট মিনস তুমি মাথায় এইসব চিন্তা বলো যে ভাইরা আছে, ভাইরা সময় মতো সব বলবে, আমার কাজ এখন ক্লাস করা এবং যা যা কিছু বলছে ওইগুলো প্র্যাকটিস করা, দ্যাটস ইট। একজন প্রশ্ন করেছে ভাইয়া অ্যাডমিশন কি ঢাকাতেই করতে হবে? আমাদের অনেক ফ্রেন্ড অলরেডি 2টা কোচিংয়ে নাম বলছে ভর্তি হয়ে গিয়েছে, কিন্তু ভাইয়া অ্যাডমিশন টাইমে পড়াশোনার পরিবেশ অনেক গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে কি করা উচিত? বাংলাদেশের অনেক আনাচে কানাচে অনেক মানে হচ্ছে অনেক কি রুরাল এরিয়া থেকে আমাদের সাথে এই গ্রুপে স্টুডেন্ট আছো। আমরা সেদিন কক্সবাজার গিয়েছিলাম, কক্সবাজারে সেই কত ভিতরের স্টুডেন্ট আমাদের সাথে দেখা করতে আসছো যারা পাওয়ার প্লে প্রোগ্রামে ছিল। সো তারা হয়তো ঢাকার এনভায়রনমেন্টের সাথে পরিচিত নয়। সো তারা চিন্তা করছে যে ভাই অ্যাডমিশন কি আমরা ঢাকাতে এসে করবো, ঢাকাতে এসে না করলে আমি প্রপার টিচিং প্রপার ট্রিটমেন্ট পাবো কিনা।
সেই বিষয়ে ভাইয়া কি বলতে চান, যে ঢাকাতে এসেই করতে হবে, আর ঢাকাতে এসে না করলে তারা প্রপার গাইডলাইন পাবে কিনা? আচ্ছা, এই কোশ্চেনটা যদি আজ থেকে 5 বছর আগে আমাকে কেউ করতো তাহলে আমি বলতাম ঢাকাতে আসলে বেটার, কিন্তু এখন কিন্তু সিচুয়েশন চেঞ্জ হয়েছে। প্রথম কথা যেটা আছে, ইয়াসিনও বলেছে, কোশ্চেনের ভিতরেও ছিল, পরিবেশ অনেক বেশি ম্যাটার করে। যে মাছ নদীর মাছ, সেই মাছকে নিয়ে তুমি কিন্তু অ্যাকোরিয়ামে ছেড়ে দিলে বা সেই মাছকে সমুদ্রে ছেড়ে দিলে বাঁচবে না, তাই না? এখন কথাটা হচ্ছে এরকম যে অনলাইনটা তোমাদের জন্য ব্লেজিংয়ের মতো। অনলাইনে যদি এরকম হয় যে তুমি বেস্ট টিচারে ক্লাস পাচ্ছ, আমি তোমাকে বলতেছি যে অনলাইনে টিচার যখন ক্লাস নেয়, আমি একটু বুঝাই অনলাইন অফলাইনের আসলে পার্থক্যটা কী। সিম্পলি একটু এটা বোঝার চেষ্টা করো। অফলাইন ভালো, অফলাইনে একটা জিনিস আছে, সামনাসামনি টিচারের সঙ্গে দেখা হচ্ছে, এই একটা। বাট প্রবলেম কোনটা, একই ক্লাস যখন টিচার 8 জায়গায় নিচ্ছে, তখন কিন্তু তার এনার্জি লেভেলও আসলে কমে যাচ্ছে, তখন কিন্তু সেম ডেলিভারি তুমি পাচ্ছ না। বাট অনলাইনে একই সঙ্গে যখন সব স্টুডেন্টকে পড়ানো হচ্ছে, তখন কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করে ম্যাক্সিমাম টাইম দিয়ে বেস্ট ডেলিভারি দেওয়া যায়। সো আমার কাছে মনে হয় যে ঢাকাতে এসে প্রিপারেশন নিতে হবে, এইটা কখনোই ম্যান্ডাটরি না, ইটস আপ টু ইউ। বাট আমি যদি আমার নিজের আনসারটা দিই যে আমি কি করতাম এই অনলাইনের এই যুগে, যে বন্দি পাঠশালার মতো প্ল্যাটফর্ম যেহেতু তোমাদের হেল্প করতে দাঁড়ায় আছে, সেক্ষেত্রে আমি আসলে আমার টেরিটরিতে থাইকেই কোচিংটা করতে চাইতাম। বাট ডিসিশন ক্যান বি ইয়োর্স, তোমার হইতে পারে যদি এরকম হয় যে তুমি ঢাকাতে আইসাও ক্লাস করবা, তাতে তোমার কোনো এক্সট্রা সুবিধা যদি থাকে, সেটা কীরকম হতে পারে যে অ্যাডমিশন টেস্টগুলো হয়তো বা ঢাকা কেন্দ্রিকিত পরীক্ষা হয়, ডিউর এক্সাম, বুয়েটের এক্সাম, ঢাকা মেডিকেলের এক্সাম, এগুলো অনেকটা তো ঢাকা কেন্দ্রিকই হয়। তো সেই ক্ষেত্রে তুমি আগের থেকে আইসা যদি ভালো পরিবেশে সেটেল ডাউন হতে পারো, সেটা তুমি করতে পারো। বাট আমি মনে করি যে নিজের জায়গায় যদি কমফোর্ট বেশি হয়, এবং আরেকটা কথা, এখানে কিন্তু ইকোনমিক্যাল ব্যাপারটাও ম্যাটার করে, তাই না? তুমি ঢাকাতে আসলে কিন্তু তোমার যে খরচ, তার আসলে 3 ভাগের 1 ভাগ খরচেই তুমি তোমার এলাকাতে থাইকা তোমার বাসায় খায়া আনন্দে পড়ালেখা কইরা চান্স পেয়ে যেতে পারো। তো এটা ম্যাটার করে না আসলে বেশি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তুমি যেই টিচারদের ক্লাস করার জন্য ঢাকায় আসতে চাচ্ছ, আমি যদি সিম্পল আমাদের বন্দি পাঠশালার উদাহরণই দিই, আমাদের যে নিয়াজ ভাই, পার্থদা, তোমাদের ইকবাল ভাই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, সৈকত ভাই, এই টিচার প্যানেলের ইঞ্জিনিয়ারিং কোর্স তুমি যে কোনো জায়গায়, বাংলাদেশের যে কোনো জায়গায় বসে করতে পারবা। আর সেটা হয়তো অনেকে জানো, অনেকে জানো না, আমরা সেটা এখনো বলিনি। আমাদের টার্গেট বুয়েট নামে একটা কোর্স আছে, যার ক্লাস শুরু হবে এইচএসসি চলাকালীন সময়ই, কারণ এইচএসসি চলাকালীন সময় তোমাদেরকে সেখানে গাইডলাইন দেওয়া হবে। সো সেই টার্গেট বুয়েট, যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং, তারা কিন্তু এই টার্গেট বুয়েটের কোর্সটা দেখতে পারো, যে কোর্সটা কিন্তু এই ভাইয়ারাই ক্লাস নেবেন। এবং এটা কিন্তু ঢাকায় এসে করার দরকার নাই, এটা তুমি যেখানে আছো, যেই মুহূর্তে যে অবস্থায় আছো সেই অবস্থায় ক্লাসটা করতে পারবে। এবং এক্সপিরিয়েন্স টিচার প্যানেলে, যেখানে তোমাদেরকে একটা প্রশ্ন ব্যাংকও দেওয়া হবে হার্ড কপি। একইভাবে যাদের টার্গেট হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, তাদের জন্য টার্গেট ডিইউ কোর্স আছে, যেখানে আমি, তোমাদের এআর ভাইয়া, তোমাদের কাব্য ভাইয়া, হৃদয় ভাইয়া, আমরা ক্লাসগুলো নিব, যেখানে শুধুমাত্র ডিইউকে ফোকাস করে না, ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের সকল ইউনিভার্সিটি এবং গুচ্ছকে ফোকাস করে আমরা পড়াবো। আর যাদের টার্গেট মেডিকেল, তাদের জন্য কিন্তু আছে ভাইয়া টার্গেট ডিএমসি। সো এই জিনিসগুলো, যে টার্গেট ডিএমসিতে কারা আছেন, তোমাদের যে বায়োলজি উইকে যারা ফাটায় ক্লাস দিয়েছেন, আপনার হামিম ভাইয়া, হৃদয় ভাইয়া, রিজভি তৌহিদ, শুভ ভাইয়া, ডিএমসির ফার্স্ট, সাজ্জাদ ভাইয়া, তারা কিন্তু তোমাদেরকে এখানে পড়াবেন। সো তোমার যদি মনে হয় যে না, বন্দি পাঠশালার ভাইয়াদের পাওয়ার প্লে থেকে আমি উপকৃত হচ্ছি, বন্দি পাঠশালার ভাইয়াদের পাওয়ার প্লে ক্লাসগুলো করে আমি শূন্য থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠছি, তাদের পড়া আমি বুঝি, তাহলে আমি বলবো চোখ বুঝে অন্য কোথাও তুমি তোমার এই টাকাগুলো ওয়েস্ট না করে তুমি এইখানে ভর্তি হয়ে যাও। তোমার যেটা টার্গেট, বন্দি পাঠশালা কিন্তু তোমার পাশেই আছে। ভাইয়া একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, একজন বলেছে ভাইয়া মনে করেন মূল বই ভালো করে পড়া হয় নাই, এখন যেই সময় আছে মূল বই পুরোপুরি শেষ করাও সম্ভব না সব। এখন আমার একটাই প্রশ্ন, মূল বই বাদে মেইন টপিকগুলো ভালোভাবে কভার করে, আপনাদের সকল ক্লাস কভার করে এবং টেস্ট পেপার সলভ করে কি এইচএসসিতে ভালো ফলাফল করা সম্ভব? এটা কতটুকু যৌক্তিক? আমাদের মতো অনেকেই আছে এরকম সমস্যা নিয়ে, ভাই প্লিজ রিপ্লাই দিবেন। শিওর। তো এইটাতে আমি একটু বলি যে সম্ভব। প্রথম কথা হচ্ছে যে মূল বই না পড়ে এইচএসসিটা ভালো করা সম্ভব। এখন কথা হচ্ছে ভালোটা কতটুকু ভালো, তাই না? এটা তো তোমার বুঝতে হবে। এখন একটা ভালো হচ্ছে A+ পাইছি, একটা ভালো হয়েছে 93+ নাম্বার পাইছি, যাতে অ্যাডমিশন টেস্টে আমি সব জায়গায় পরীক্ষা দিতে পারবো। তো আমি তোমাদেরকে বলতেছি যে 85% নাম্বার তোলার মতো প্রিপারেশন শুধুমাত্র ক্লাস দেখে গেলেই তুমি পারবা, সেটা অনেক ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে মূল বই পড়া সম্ভব না, এটা আসলে কেন মনে হইলো যে পরীক্ষার আগে মূল বই পড়া সম্ভব না? সব সাবজেক্টের কিন্তু ট্রিটমেন্ট একরকম না। যেমন আমি যদি বলি ফিজিক্সের কথা, আমি এখন দুজনেই ফিজিক্স পড়াই। ফিজিক্সের ক্ষেত্রে আসলে তোমার মূল বইতে এক্সট্রা আর কিছু পাবা না, কয়েকটা সংজ্ঞা ছাড়া। ওইটা আমি মনে করি আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস দেখার পরে তুমি 2 দিন টাইম নিয়ে যদি ফিজিক্স বই নিয়ে বসো, তাহলে পুরো বইটা তুমি রিডিং করে ফেলতে পারবা। দেখবে একটা জায়গায় আইসা, আচ্ছা এইখানে তো সাইকেল বাঁকানোর কোন টোন নির্ণয় করতে বলছে, এটা তো আমি জানি, ওটা বাদ, এরপরেরটা আছে এটাও জানি, এটাও জানি। দেখবে যে 2 একটা সংজ্ঞা পাবা, যেটা হয়তো বা
তুমি একবার পড়ে নিলা যে বইয়ের মতো করে লিখবো। সো ফিজিক্সের ক্ষেত্রে এই বই পড়ে নিতে তোমার ম্যাক্সিমাম 2 থেকে 3 দিন লাগবে যদি সবগুলো ক্লাস তুমি করে থাকো। তো ফিজিক্সের ক্ষেত্রে সম্ভব। এবং ম্যাথ এবং কেমিস্ট্রির ক্ষেত্রে, ম্যাথে তো আসলে মূল বই পড়ার কিছু নাই, ম্যাথে তো সব করাই দিচ্ছে টিচার, ওখানে তো মূল বই পড়বা কি আর। কেমিস্ট্রির ক্ষেত্রে হয়তো কেমিস্ট্রি টিচার হয়তো তোমাদেরকে সাজেশন দিচ্ছেন, বাট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি কেমিস্ট্রির ক্ষেত্রে অবশ্যই মূল বইয়ের উপর দিয়ে তোমাকে যাইতে হবে। যদি তুমি আগেই ধরে নাও সম্ভব না, তাহলে আসলে কোনোদিন সম্ভব না। বাট আমি তোমার বলতেছি ফেয়ার এনাফ টাইম আছে, অবশ্যই সম্ভব। বাট আমি এটা বলতেছি আগে তোমরা সবাই পাওয়ার প্লের ক্লাসগুলো দেখে নাও। 85% যখন কমপ্লিট, তখন বই নিয়ে বসলে পড়তেও ভালো লাগবে যে পৃষ্ঠা বাই পৃষ্ঠা খালি উল্টাচ্ছি। এটাই কিন্তু আমরা অলরেডি বলছি যে মূল বই যে লাইন টু লাইন পড়তে হবে এই মুহূর্তে, তা কিন্তু না। সো তুমি যেই স্ট্র্যাটেজি ফলো করতে চাও যে ক্লাসগুলো করে মূল বইটা জাস্ট রিডিং দাও, তাহলেই হবে, আর কিচ্ছু দরকার নেই। সো এটাই হচ্ছে তোমাদের কাছে আমাদের বলা, তোমার প্রশ্নের উত্তর। আশা করি এটা বুঝতে পারছো। সো একজন বলছে ভাইয়া আমার টার্গেট হচ্ছে মেডিকেল এবং একই সাথে ভার্সিটি, সো আমার কোন কোর্সটি করা উচিত? দেখো ভাই, আমি এই উত্তরটা দিই, যেহেতু তুমি অনলাইনেই পড়ছো, অনলাইনে মেডিকেলের সাথে ভার্সিটি দেখবা, মেডিকেল পড়লে তোমার ভার্সিটির বায়োলজি আর কেমিস্ট্রি থেকে তুমি রেহাই পাইছো। মানে তুমি যদি মেডিকেলের জন্য একদম মানে খুব ভালোভাবে প্রিপারেশন নাও, তাহলে ভার্সিটির বায়োলজি আর কেমিস্ট্রি অলরেডি কমপ্লিট, তাহলে বাকি রইল কি ফিজিক্স আর ম্যাথ। তুমি ফিজিক্স আর ম্যাথের জন্য তুমি টার্গেট ডিউতে এনরোল করে ফেলতে পারো, যেখানে তুমি শুধুমাত্র ফিজিক্স ম্যাথ ক্লাসগুলো করো, আর মেডিকেলে তুমি টার্গেট ডিএমসিতে তুমি কেমিস্ট্রি বায়োলজি ক্লাসগুলো করছো, তোমার 100% ভার্সিটি প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। আর একজনকে বলছি যে ভাইয়া কোন 3টা অধ্যায় পড়বো? 3টা অধ্যায়, আচ্ছা। একজন বলছে ভাইয়া টার্গেট পাইলট নাই, টার্গেট বিএ নাই। টার্গেট বিএ নাই, আচ্ছা, টার্গেট পাইলটটা কালকে থেকে খুব জ্বালাচ্ছে। পাইলটকে একটু বলি, ও বলতেছিল, আমি লিখছিলাম যে বলতেছিলাম যে নিচের কোনটি তোমার স্বপ্ন, ডাক্তার, ইঞ্জিনিয়ার আর হচ্ছে ঢাবিয়ান। সো এখানে একজন বলছে ভাই আমি পাইলট হতে চাই। সো তুমি যদি পাইলট হতে চাও, সাপোজ তুমি নভ এয়ারের বিমান চালাবা কিংবা ইউএস বাংলার বিমান চালাবা, তুমি যদি পাইলট হতে চাও, তোমার ফার্স্ট অফ অল পাইলটের জন্য বাংলাদেশে স্পেশালিস্ট কোনো ইউনিভার্সিটি নাই। এয়ারফোর্সের জন্য আছে, বিমান বাহিনীর জন্য আছে, বাট পাইলটের জন্য নাই। সো তোমার পাইলট হতে চাইলে প্রথম কথা ভার্সিটিতে পড়তে হবে, তুমি ইন্টার পাস করে পাইলট হতে পারবা না। সো ভার্সিটিতে পড়ার পর তোমার পাইলটের আলাদা ট্রেনিং কোর্স আছে, যেখানে তোমার টিকতে হবে, টেকার পর তুমি পাইলট হতে পারবা। আর এই ধরনের পাইলট হয়ে মানে হচ্ছে এই ধরনের পাইলট হতে হলে তোমার আগে ভালো করে গ্রাজুয়েশনটা কমপ্লিট করতে হবে, ভালো একটা ইউনিভার্সিটির ভালো কমিউনিকেশন স্কিল সম্পন্ন হতে হবে। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু গেট চান্স ইন ঢাকা ইউনিভার্সিটি, ইউ হ্যাভ টু গেট চান্স ইন বুয়েট অর এনি আদার রিনাউন্ড ইউনিভার্সিটি। সো এই জন্য তোমার ভার্সিটি অ্যাডমিশন জন্য পড়তে হবে। এখন তুমি পাইলট হতে চাও কিংবা তুমি ভালো একটা বিয়ে করতে চাইলো, এই কাজই করতে হবে। সো আমাদের কোর্সগুলোর নাম হয়তো বা এটা দেখে তোমাদের অনেকের মাঝে হাসি পাচ্ছে, বাট এই কোর্সগুলোর নামের পিছনে একটাই উদ্দেশ্য ছিল, যেন তোমার টার্গেটটা স্পেসিফাইড হয় এবং এই টার্গেটকে, এই লক্ষ্যকে, একটা লক্ষ্যকে রেখেই তুমি যেন তোমার প্রিপারেশনটা এমনভাবে নাও যাতে ওই লক্ষ্যের সামনে যত বাধা আসুক সব যেন ভেঙে চুরমার হয়ে যায়। সো আমরা এটাই চাই। আর আমরা জাস্ট এটুকু তোমাদেরকে জানাতে চাই যে অন্য যে কোনো জায়গায় তুমি ভর্তি হওয়ার আগে চিন্তা করে নিও যে বন্দি পাঠশালার টিম কিন্তু তোমার সাথে ছিল, পাওয়ার প্লে টিম কিন্তু তোমার সাথে ছিল। সো আর কোনো প্রশ্ন থাকলে তুমি বলতে পারো। আচ্ছা ভাইয়া, আমাদের টার্গেট ডিউ ক্লাস কি অ্যাডমিশনের টাইমে কি লাইভে হবে নাকি এখন হবে? সো তোমাদের টার্গেট ডিউ, টার্গেট বুয়েট, টার্গেট ডিএমসি 3টা কোর্সেরই ক্লাস অ্যাডমিশনের সময় একদম লাইভে হবে, অ্যাডমিশনে লাইভ ক্লাস হবে, লাইভ এক্সাম হবে। সো মোট কথা তোমরা, আর হ্যাঁ, এইখানে একটা স্পেশালাইজড ব্যাপার হচ্ছে যে এই অনলাইন কোর্সগুলোতে তুমি কিন্তু ভাইয়া অফলাইনে একটা করে বই কুরিয়ার আকারে পেয়ে যাবা, ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন ব্যাংক পেয়ে যাবা। সো এয়ার হোস্টেজ হইতে হলে আসলে কি লাগে এই কোশ্চেনগুলো চলে আসছে। আচ্ছা, আমি এয়ার হোস্টেজের একটা ব্যাখ্যা মানে হচ্ছে একটা উত্তর দেই। আমাদের এক আপু আছে, বুটেক্স থেকে পাস করেছেন, খুবই স্মার্ট এবং ইংলিশে খুব ভালো কথা বলতে পারেন। সো ওনার জন্য উনি এয়ার হোস্টেজে একটা অ্যাপ্লিকেশন করেছিল এবং একটা ভাইবা দিয়েছিল। সো ওনার জন্য অফার আসছিল যে কাতার এয়ারওয়েজে এয়ার হোস্টেজ হিসেবে যোগদান করার জন্য, বাট উনি যোগদান করে নাই। সো মোট কথা, তুমি যদি তুমি ঢাকা কলেজে পড়তেছো, আমি কোনো কলেজকে ছোট করতেছি না, ধরো তুমি ঢাকা কলেজে পড়তেছো সমাজবিজ্ঞান নিয়ে, তুমি পড়তেছো হচ্ছে ইডেন কলেজে ইকোনমি নিয়ে, হ্যাঁ, অথবা হোম ইকোনমিক্সে পড়তেছো, কোথাও চান্স না পেয়ে ওইখানে ভর্তি হইছো। তোমার কাছে তুমি জীবনও অ্যাপ্লিকেশন করলে তোমাকে এই অফারটা দিবে ওনারা যে আসো আমাদের এখানে কাতার এয়ারওয়েজে এয়ার হোস্টেজ হিসেবে যুক্ত হও, ওইটা তুমি পারবা না। সো ব্যাপারটা হচ্ছে যে যদি এয়ার হোস্টেজ হতেই চাও, ভালো, আমি যেটা বললাম, এয়ার হোস্টেজ হও কিংবা পাইলট হও কিংবা ঢাকা বিমানবন্দরের বাস ড্রাইভার হও, যাই হও,
ওইটার জন্য হলো ভালো একটা ইউনিভার্সিটিতে পড়তে হবে, একটা ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে। হ্যাঁ, তো তুমি ওইটা মানে হচ্ছে এয়ার হোস্টেস এখন থেকে আসলে তোমার এটা চিন্তা করার দরকার নাই যে ভাই আমি এয়ার হোস্টেস হবো কিভাবে, আমি পাইলট হবো কিভাবে। এখন থেকে এটাই চিন্তা করা উচিত আমার টার্গেটগুলো আস্তে আস্তে ফিল আপ করতে হবে। যেমন ধরো আমার লাইফে মিশন এবং ভিশন নামে দুইটা ওয়ার্ড আছে। মিশন হচ্ছে ভিশনকে পাওয়ার জন্য তুমি যেগুলো সাকসেসফুল করছো ওইটাই হচ্ছে তোমার মিশন। এই মুহূর্তে আমার সামনে যেটা আছে, সাপোজ আমার ইচ্ছা যে আমি লাইফে 1000 কোটি টাকার মালিক হব, সাপোজ ধরো। সো আমি কি 1000 কোটি টাকার মালিক হুট করে হয়ে যাব? আমার কি কাজ করতে হবে না? এই যে ডে বাই ডে কাজ করে ফলাফল অ্যাচিভ করা, এটা হচ্ছে আমার মিশন, ভিশনটাকে টাচ করার জন্য। সো তোমার ভিশন হইতে পারে তুমি পাইলট হবা, তোমার ভিশন হইতে পারে তুমি ওয়ার্ল্ড ব্যাংকে জব করবা পার্থদার মতো। সো সেই ভিশন হইতে হইলে, সেই ভিশনকে পাস করাইতে হলে তোমার বর্তমান মিশন হচ্ছে এইচএসসিতে ভালো করা। এইচএসসিতে ভালো করার পর মিশন হবে অ্যাডমিশনে ভালো করা। সো অ্যাডমিশনে ভালো করার পর মিশন হবে ভার্সিটিগুলোতে ভালো রেজাল্ট করা। সেই মিশনগুলো স্টেপ বাই স্টেপ করতে হবে। আচ্ছা, আমি একটু ছোট করে অ্যাড করে দিই যে তোমরা পাইলট কেন হবা, তোমরা অ্যাস্ট্রোনট হবা, তোমরা মুনে যাবা, চাঁদে যাবা। কেন বলতেছি, আমার মনে আছে, সাউন্ডস সামটাইমস ফানি, যে আমার মনে আছে আমরা একজন স্টুডেন্ট ছিল 4 বছর আগের কথা, সে যখন তাকে আমি পড়াইতাম আর কি অ্যাডমিশনের সময়, অ্যাডমিশনের প্রিপারেশন দিচ্ছিল বুয়েটের জন্য। তো ফাইনালি তার আসলে বুয়েট অ্যাডমিশন টেস্টে চান্সটা হয়নি। বাট মজার ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে তার পরবর্তীতেই তোমরা ইউসি বার্কলির নাম শুনছো সবাই হয়তো। ইউসি বার্কলি একটা ইউনিভার্সিটি, তোমরা গুগল করলেই দেখবা যে ওয়ার্ল্ডের প্রথম 5-এর ভিতরেই আছে। সো এই ইউনিভার্সিটিতে সে আসলে জয়েন করলো পরবর্তীতে, এবং সে পরবর্তীতে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে আসলে এই ফিল্ডে, রিসার্চ ফিল্ডে কাজ করতেছে, এবং ইভেনচুয়ালি তার খুব ফেয়ারলি চান্স আছে। এখন সে প্রচণ্ড পরিমাণে রিসার্চ কাজের ভিতরে ডুবে আছে যে সে হচ্ছে যে নাসাতে জয়েন করবে। সো ব্যাপারটা এরকম যে তোমার স্বপ্ন যদি আসলে দেখার মতো সাহস থাকে এবং পরিশ্রম করার মতো যদি এনার্জি থাকে এবং সেটা তুমি করো, তুমি পাইলট কেন, তুমি একজন অ্যাস্ট্রোনট হবে ইনশাল্লাহ। ওকে, তো আমরা যদি আরো কিছু কোয়েশ্চেন নিতে চাই, আমি আর কি কোয়েশ্চেন লিখছি দেখি একটু। কতক্ষণ পড়লে এ প্লাস পাবো, এই কোয়েশ্চেনটা আমি ইচ্ছা করে লিখছি। এটা অনেকেরই কোয়েশ্চেন থাকে যে ভাই আর কতক্ষণ পড়তে হবে, আমি দিনে 10 ঘন্টা পড়বো। সেদিন আমার কাছে ফোন আসছে রাত 12টার দিকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম ভাইয়া, একটা কোয়েশ্চেন, আপনি ফ্রি থাকলেন বলতে চাই। বলো ভাইয়া, আমার এইচএসসির অবস্থা খুব খারাপ, আমি কতক্ষণ পড়লে এইচএসসিতে এ প্লাস পাবো? নিয়াজ ভাইয়ের কাছে আমার এই কোয়েশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনটা আসলে অনেক সময় এরকম হয়, কোনো স্টুডেন্ট ফোন দিলে প্রথমে ধৈরেই বলি কোশ্চেন কোনটা, এইটা কি না, কতক্ষণ বললে এ প্লাস পাবো। তো এই কোশ্চেনটা খুবই কমন। তো এই কোশ্চেনের আনসারে আমি সবসময় একটু বলি, এখন একটু বলে দিচ্ছি কলমটা, ইয়েস, সেটা হচ্ছে যে কতক্ষণ পড়লে আসলে এ প্লাস পাবো, এই কোশ্চেনের অ্যাবসোলুট কোনো আনসার নাই। তাও আমি একটু ভেঙে বলতেছি, যে কোনো পড়ালেখা বা যে কোনো রেজাল্ট, সে স্টাডি, এটা দুইটা জিনিসের গুণফল হয়, তাই না? সেটা হচ্ছে টাইম অ্যান্ড ফোকাস। মনে রাখবা, টাইম অ্যান্ড ফোকাস, টাইম ইনটু ফোকাস, এই দুইটার গুণফলটাই হচ্ছে কি আমাদের স্টাডি। এখন তুমি চিন্তা করে দেখো, তুমি মনে করো টাইম দিলা ইনফিনিটি, 24 ঘন্টা তুমি পড়ালেখা নিয়ে বসে থাকো, ওদিকে মনোযোগ দিলা 0, তাহলে গুণফল কিন্তু তোমার 0 হয়ে গেল। অ্যাট দ্য সেম টাইম ভাই মনোযোগ প্রচুর, মনোযোগ ইনফিনিটি দিয়ে ফেলছি, বা টাইম দিচ্ছি না, মানে এতই পড়ার চাপ, পড়তে বসাই টাইম পাচ্ছি না। তো এরকম যদি হয় তাইলেও তোমার গুণফল 0। তো আমি তোমার যেটা বলতে চাই, একটু টাইম লাগবে, সঙ্গে একটু ফোকাস লাগবে। যেমন টাইম দিলা 3 ইউনিট, ফোকাস দিলা 2 ইউনিট, গুণফল কিন্তু 6, তুমি 6 মেরে ফেলছো। আর উল্টোটাও হইতে পারে, তুমি টাইম দিলা 2 ইউনিট, মনোযোগ দিলা 3 ইউনিট, তাতেও কিন্তু তুমি পেয়ে যাচ্ছ 6। তার মানে আমি বলতে চাচ্ছি বেসিকলি টাইম স্পেসিফিকলি কত দিতে হবে সেটা এইভাবে বলে দেওয়া যায় না। যারা একটু দুর্বল আছে তাদেরকে একটু বেশি টাইম দিতে হবে, যারা আগের থেকে গোছানো আছে তারা একটু ব্যালেন্স টাইম দিলেই হবে, এবং এইটা মেনটেন করে যাবে। এবং একটা জিনিস আমি মনে করি, একই দিন 3টা সাবজেক্ট না পড়ার চেষ্টা করা ভালো। যেদিন যে সাবজেক্ট নিয়ে বসবা ওই পুরো দিন ওই সাবজেক্টে ডেডিকেট করে দাও, তাইলে পড়ালেখা বা গঠনটা একটু ভালো হয়। সাজ্জাদ মাহমুদ বলেছে, ভাই একটা প্রশ্ন, আমি অনলাইন কোর্স করলাম কিন্তু আমি মডেল টেস্ট দিতে পারলাম না, নিজের ভুল কোথাও তাও জানতে পারলাম না, এটার সমাধান কি? ভাই তোমাকে বলি যে অনলাইন আর এখন আর আগের মতো নাই। অনলাইনে আমরা গত বছর থেকেই মডেল টেস্ট সিস্টেম শুরু করেছি। সো তুমি আমাদের যে কোনো কোর্সে প্রত্যেক দিনের লাইভ ক্লাসের সাথে প্রতিদিন লাইভ এক্সাম দিতে পারবা, এবং দিন শেষে তোমার এক্সামের আগে, সাপোজ টার্গেট ডিইউতে ভর্তি হলা, ঢাকা ভার্সিটি পরীক্ষার আগে আমরা একটা স্ট্যান্ডার্ড মডেল টেস্ট নিব, একটা না কয়েকটা কোয়েশ্চেনই এক্সাম নিব। সো সেই এক্সামগুলো টাইম থাকবে, ওই টাইমের মধ্যে তুমি এক্সাম দিয়ে বুঝে নিতে পারবা যে তোমার প্রিপারেশন কতটুকু হয়েছে। সো অনলাইন, আমি জাস্ট এটুকুই বলবো যে যারা আমাদের অনলাইন কোর্সের সাথে থাকবা তাদের আর অন্য কোথাও ভর্তি হতে হবে না।
জাস্ট এইটুকু আমি বলে এনশিওর করে দিতে পারছি তোমাদেরকে। বাট টার্গেট ডিএমসিতে ভর্তি হতে চাই, বাট বুঝতেছি না একাডেমিক প্লাস অ্যাডমিশন দুইটাই কাভার দিতে পারবো কিনা। অবশ্যই ভর্তি হতে মানে হচ্ছে ভর্তি হয়ে যেতে পারো, কারণ তোমার টার্গেট ডিএমসির ক্লাস এখনো শুরু হয়নি। সো একাডেমিক তো পড়বাই, আর প্লাস ভাইরা যেমনি পড়াবেন বেসিক থেকে, তোমার একাডেমিক অ্যাডমিশন দুইটাই কাভার হবে। আর আমি যদি স্পেশালি একটু বলতে চাই, স্পেশালি আমি যেই কোর্সটা সম্পর্কে একটু বলবো সেটা হচ্ছে টার্গেট বুয়েট। সো এই যে তোমাদের টার্গেট বুয়েট কোর্স, টার্গেট বুয়েট, এই টার্গেট বুয়েট কোর্স হচ্ছে আমি বলতে গেলে আমার দেখা হচ্ছে সেরা টিচার্স প্যানেল নিয়ে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ানোর জন্য একটি কোর্স, যেখানে তোমাদের নিয়াজ ভাইয়া, ইকবাল ভাইয়া, পার্থ দাস, সৈকত ভাই ওনারা ক্লাস নেবেন। এবং তারা কেমন ক্লাস নেয় তারা পুরো বাংলাদেশ জানে যে তারা কেমন ক্লাস নেন। এবং যারা যারা আসলে জেনেও, মানে যাদের কানে পৌঁছেছে যে টার্গেট বুয়েট বা টার্গেট বুয়েটে এই ভাইয়ারা ক্লাস নেন, জেনেও যারা টার্গেট বুয়েট আসলে টার্গেট বুয়েটকে হেলা করবে, টার্গেট বুয়েটকে মানে হচ্ছে ভাববে যে ধর এখানে কি পড়ানো হবে, তারা আসলে গাধা ছাড়া কিছুই না। কারণ আমি জানি আমার গুরুরা এখানে আছেন, তা নিয়াজ ভাইয়ের টিচাররাও এখানে আছেন, এবং দ্য লিজেন্ডস অফ ইঞ্জিনিয়ারিং ইন বাংলাদেশ যারা এখানে তোমাদেরকে পড়াবেন। সো ইউ হ্যাভ টু বুঝতে হবে যে আসলে এটা কি জিনিস। হ্যাঁ, আর লাস্ট কোয়েশ্চেন নিয়াজ ভাইয়ের কাছে, সেটা হচ্ছে সায়েন্সের বিষয়গুলো আমি যদি এখন মাথার মধ্যে হিজিবিজি করে যে ফিজিক্সের এগুলো পারি না, ম্যাথের এগুলো পারি না, কেমিস্ট্রি এগুলো পারি না, তো সায়েন্সের বিষয়গুলো কিভাবে শেষ করব এখন থেকে শুরু করে? আচ্ছা, তো এইটা তো আসলে আমরা আলোচনা কিছুটা করেছি, তারপরও একটু বলে দিচ্ছি। সায়েন্সের বিষয়ের ভিতরে আসলে আমরা ধরি কোনগুলোকে, PCM অ্যান্ড বি, রাইট? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড বায়োলজি, এগুলোই তো আমরা জেনারেলি চিন্তা করি। তো সেই ক্ষেত্রে আমি 4টা সাবজেক্টে 4টা স্ট্র্যাটেজি বলে দিচ্ছি ছোটো করে। হ্যাঁ, প্রথমে আমি বলতেছি ফিজিক্সের কথা, যেহেতু আমরা ফিজিক্স পড়াই, ফিজিক্স সম্পর্কে একটু বলে নিই। ফিজিক্সে তোমার কাজই হচ্ছে গিয়ে ম্যাথ করা। মনে রাখো যে গ ঘয়ে সবসময় ম্যাথই আসে, হ্যাঁ, আর ক খ এমনি পারা যায়, আমরা ক্লাসে বলে দিই বা রিডিং করলে পারা যায়। তো ম্যাথ বেশি করে করবা। কেন করবা? ফিজিক্সের ম্যাথ যদি ক্লিয়ার থাকে তার থিওরি এমনিই ক্লিয়ার হয়ে যায়। তো ম্যাথ বেশি করে করতে হবে। এতে সুবিধা কি, পরবর্তী অ্যাডমিশন স্টেজে শুধু ম্যাথই আসবে, তো তখনও তোমরা এগায় থাকবা। তো ম্যাথ করবা, আমাদের ক্লাসগুলোতে ম্যাথ করানো হচ্ছে, ওইগুলো খেয়াল করবে, এবং পাশাপাশি যত বেশি ম্যাথ তুমি দেখতে পারো ম্যাথ দেখবা। এবার আসো কেমিস্ট্রিতে তো সৈকত ভাইয়া আছেন, তারপর হচ্ছে কেমিস্ট্রিতে তোমাদের এয়ার ভাইয়া আছেন, তারা তোমাদেরকে সাজেশন দিয়েছেন। তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, কেমিস্ট্রির ক্ষেত্রে ম্যাথের যে পোর্শনটা আছে ওই অংশের ম্যাথগুলো সব করে ফেলবা, কারণ কেমিস্ট্রির ম্যাথ বেশি রেঞ্জের না, বাট ভুল হয় ছোটোখাটো ক্যালকুলেশনে, ওটা ভালো করে করতে হবে। আর কেমিস্ট্রির সেকেন্ড পেপারে অর্গানিক আছে, অর্গানিকের ক্ষেত্রে একটা কথা আমার এখনও মনে পড়ে, যেটা আমাকে জুয়েল ভাই বলছিলেন, মাকসুদ ইসলাম জুয়েল ভাই, আমার ওই রিয়াকশন একটাও মনে থাকতো না, মানে সেকেন্ড ইয়ারের শুরুতে মনে থাকতো না কিছু। তো উনি বলছিল যে একটা রিয়াকশন তুই 5 বার লিখবি, যদি 5 বার লিখোস তাইলেই বিশ্বাস করতে পারো পরীক্ষা হলে তুই এটা লিখতে পারবি, নাহলে জীবনও পারবি না। তো এই কথাটা মাথায় রেখো, সেকেন্ড পেপারের জন্য অর্গানিকের বা যেসব রিয়াকশন টাইপের জিনিস আছে এগুলো নিজের হাতে নোট করে ফেলতে হবে এবং নিজের নোটটাই দেখতে হবে, অনেক হেল্প করবে। এরপরে আসতেছে কোনটা, ম্যাথের ক্ষেত্রে তোমাদের ভাইয়েরা ক্লাস নিচ্ছেন, কাব্য ভাইয়া ক্লাস নিচ্ছে, শুভ ভাইয়া ক্লাস নিচ্ছে, যে ক্লাসগুলো নিচ্ছে ওই ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, প্রত্যেকটা অঙ্ক নোট ডাউন করতে হবে, এবং যে কোনো একটা বই কমপ্লিটলি ফুলফিল করতে হবে। অনেকে আছে 4টা বই নিয়ে বসে আসো, বাট অঙ্ক 4টাই পারো, প্রত্যেকবার একটা একটা করে পারো, এটা দিয়ে কোনো লাভ নেই। যে কোনো একটা বই, ভাইরা তো বলেই দিয়েছেন, সেই বইটা থ্রাউলি ফলো করে যেতে হবে। এবং ম্যাথের একটা মজার ব্যাপার আছে, অ্যাডমিশন টেস্টেও ম্যাথে কিন্তু বইয়ের বাইরে থেকে অঙ্ক দেয় না, শুধুমাত্র একটা সাবজেক্ট ম্যাথ, যেটা হচ্ছে একদম হুবহু বই থেকে অঙ্ক তুলে দেয়। দ্যাট মিনস ম্যাথে একটা বই বাইবেলের মতো ধরে নিয়ে পড়তে হবে। আর বায়োলজিতে আমি আমার পার্সোনাল লাইফে খুব খারাপ ছিলাম, তবে এইচএসসির জন্য আমি বলে দিচ্ছি। তবে ভাই ওদের পাওয়ার প্লেতে যেই বায়োলজি প্যানেল আমার দেখা দ্য মোস্ট কি বলবো এনার্জেটিক, এবং সব ওদের অনেক ভালো করে পড়িয়েছে। ওই সময় এরকম ছিল না, ওই সময় আমরা উপকৃত হতে পারিনি, বাট তোমাদের এই সুযোগটা আছে বায়োলজি ক্লাসগুলো। আমার সাজেশন থাকবে বায়োলজিতে এই ক্লাসগুলো করো, আর কিছুই দরকার নাই, যে ওরা যেভাবে পড়াইছে একদম খুঁটিনাটি ডিটেইলস ধরে এই ক্লাসগুলো করো ভালো মতো, তাহলে বায়োলজিতে অনেক ভালো করতে পারবা। এই জন্য ভাই আমি শুধু একাডেমিক পড়ছি, এইচএসসির পর যদি আপনাদের কাছে টার্গেট ডিএমসি এবং টার্গেট ডিও সরাসরি করি তাহলে অবশ্যই কভার হবে। এটাই ছিল তোমার কোয়েশ্চেন, অবশ্যই কভার হবে। সো তুমি এখন আমাদের পাওয়ার প্লের ক্লাসগুলো ভালো মতো করো, তোমাদের সবার উদ্দেশ্যে। এখন অ্যাডমিশন নিয়ে লাফালাফি করার কোনো দরকার নাই, অ্যাডমিশন নিয়ে কোথায় ছোটাছুটি করবো এটাও দরকার নাই। তোমরা চোখ বুঝে এখন পাওয়ার প্লের ক্লাসগুলো রেগুলার করো, এবং তোমার যদি মনে হয় যে না আমার একটা অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি হয়ে থাকা উচিত, তাহলে বন্দি পাঠশালার এই কোর্সগুলো কিন্তু আছে। আমাদের অফলাইনে কিন্তু ভার্সিটি অ্যাডমিশন আছে, আর অনলাইনে তোমাদের ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি এবং মেডিকেল 3টাই আছে। সো তোমার যদি মনে হয় যে না আমার এখন অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি হতেই হবে, তাহলে তুমি যেখানে যাচাই করো, যেখানে তোমার ক্লাসগুলো ভালো লাগে, যে ক্লাসগুলো তুমি ফ্যামিলিয়ার, যার কাছে তুমি পড়ে আসছো এতদিন যাবত, বলতে গেলে পাওয়ার প্লের ক্লাসগুলো তোমরা করছো রেগুলার, তাদের কাছেই ভর্তি হয়েও, তাহলে ইনশাল্লাহ ভালো একটা প্রিপারেশন নিতে পারবা অ্যাডমিশনে। আর এখন আর ওইটা নিয়ে চিন্তা করার দরকার নেই, এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে আমি পাওয়ার প্লের ক্লাসগুলো রেগুলার করছি কিনা। রাইট। সো আশা করি তোমাদের প্রশ্নগুলো উত্তর দিতে পেরেছি।
আরও কিছু ইন্সপিরেশনমূলক গল্প নিয়ে আমরা আবারও হাজির হব। সো আজকের লাইভটি আমরা এখানে শেষ করব। ওকে, লাইভ শেষ করার আগে একটু বলে দিচ্ছি তোমাদেরকে, যারা পাওয়ার প্লেতে ক্লাস করতেছে সবাই লাইভ টাইমে থাকবা কিন্তু, হ্যাঁ মনে রাখবা একটা খেলার হাইলাইটস দেখা আর একটা খেলা লাইভ দেখার মধ্যে কিন্তু আনন্দ অন্যরকম। তো এই মেসেজটা একটু বলে রাখতে চাইলাম। তো তোমরা অনেকেই পরে দেখো ভিডিও, লাইভ যদি সম্ভব হয় অবশ্যই যখন রান টাইম আছে তখন থাকবে আর সবাই। একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট, আগামী 4, 6 এবং 8 জুলাই মেডিকেল স্ট্যান্ডার্ড, ভার্সিটি স্ট্যান্ডার্ড এবং ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডে 3টা এক্সাম হবে। জিলেনি ভাই সেটা পোস্ট করে দিয়েছে, তোমরা সেটাতে অবশ্যই অ্যাটেন্ড করো। ক্লাসগুলো এক্সামগুলো দিলে বুঝতে পারবা যে আসলে তোমার জন্য কোনটা রাইট, তোমার জন্য রাইট ট্র্যাক কোনটা, তুমি কোন ট্র্যাকে গেলে ভালো হবে। সো এটাই। আর তোমরা এরকম মানে হচ্ছে যদি এরকম গাইডলাইন সেশন চাও তাহলে অবশ্যই এই গাইডলাইন সেশনে একটা রিভিউ দিয়ে দিও বন্দি পাঠশালার গ্রুপে। আমরা তোমাদের রিভিউ যদি দেখি যে অনেক বেশি আসছে, অবশ্যই আমরা গাইডলাইন সেশনগুলো কন্টিনিউ করব। আর তোমাদের যে কোনো প্রয়োজনে আমাদের তোমরা পাবা। সো আজকে লাইভটি এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খুব দ্রুত তোমাদের সাথে আবারও দেখা হবে। আশা করি তোমরা তোমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।